এপ্রিল ২০২৬ আজকের দিনেই আর্টেমিস 2 সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। সন্ধে ৬:৩৫ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জন মহাকাশচারী এখন চাঁদের দিকে যাচ্ছেন। ৫০ বছরেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদের পথে। চাঁদে ফেরার দৌড় শুরু হয়ে গেছে, নাকি আদৌ হয়েছে? ৫০ বছরেরও বেশি সময় ধরে অ্যাপোলো মিশনের ১২ জন মহাকাশচারীর পায়ের ছাপ চাঁদের মাটিতে অবিকৃত পড়ে আছে, শীতল যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতার এক প্রতীকী ট্রফি হয়ে। নাসার আর্টেমিস প্রোগ্রামের পরিকল্পনা ছিল ২০২৪-এই সেখানে ফিরে যাওয়া, এবার শুধু পায়ের ছাপ রেখে নয়, থেকে যাওয়ার জন্য। তারপর থেকে সময়সীমা একটু পিছিয়েছে, কিন্তু আর্টেমিস 1 মানুষবিহীন পরীক্ষামূলক মিশন SLS আর ওরায়ন ক্যাপসুল পরীক্ষা করে ২০২২-এর ১৬ নভেম্বর উৎক্ষেপণ হয়েছিল। আর তার পরের মিশন আর্টেমিস 2 কতটা প্রস্তুত, কি সমস্যা হয়েছে, আর সত্যি কি আমরা চাঁদে ফিরতে পারব? আজ আমরা আর্টেমিস প্রোগ্রামের ভেতরের সত্যি জানব, প্রযুক্তিগত সমস্যা থেকে শুরু করে সেই চমকানো ঘোষণা পর্যন্ত, যেটাই বলা হয়েছে আর্টেমিস 3 আর চাঁদে নামবে না। চলো ঢুকে পড়ি। তবে তার আগে আমাদের জানান আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন। আর্টেমিস প্রোগ্রাম নিঃসন্দেহে মানব ইতিহাসের সবচেয়ে জটিল প্রকৌশল প্রচেষ্টাগুলোর একটা। লক্ষ্য অন্য কোনো জগতে স্থায়ী টেকসই উপস্থিতি তৈরি করা। ২০১৭-এর প্রথম ঘোষণার পর থেকে এটাই ছিল পরের এক দশকের জন্য নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। অনেক দিক থেকে এটা অ্যাপোলোর ৬০-এর দশকের কীর্তিকে পুনর্জীবিত করার, এমনকি ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। অ্যাপোলো তখন ৮ বছরে চাঁদে পৌঁছে গিয়েছিল। এরপর থেকে আমাদের প্রযুক্তি এত এগিয়েছে, মনে হয়েছিল দ্বিতীয়বার সহজ হবে, কিন্তু হয়নি তা। প্রথম ঘোষণার ৯ বছর পরেও আমরা এখনও কাছাকাছি পৌঁছইনি। আর্টেমিস 2 প্রথমবার মানুষ নিয়ে চাঁদের কাছে। নাসার তাৎক্ষণিক লক্ষ্য হল আর্টেমিস 2 ১৯৭২-এর পর প্রথমবার মানুষকে চাঁদের কাছে নিয়ে যাওয়া। এই মিশনের উদ্দেশ্য চাঁদে নামা নয়, বরং গভীর মহাকাশে নাসার লাইফ সাপোর্ট সিস্টেম, ন্যাভিগেশন, যোগাযোগ ব্যবস্থা আর নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে কিনা সেটা প্রমাণ করা। ১০ দিনের এই মিশনে থাকবেন ৪ জন: কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোবার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কক নাসার, আর মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন কানাডিয়ান মহাকাশ সংস্থার। মিশনের পরিকল্পনা ছিল ২০২৬-এর শুরুতে উৎক্ষেপণ, কিন্তু একের পর এক প্রযুক্তিগত সমস্যায় লঞ্চ উইন্ডো সরতে সরতে ১ এপ্রিলে এসে ঠেকেছিল। আর সেই ১ এপ্রিল ২০২৬-এ আর্টেমিস 2 অবশেষে আকাশে উড়েছে। সন্ধে ৬:৩৫ ইডিটিতে ৪ জন মহাকাশচারীকে নিয়ে SLS রকেট ফ্লোরিডার লঞ্চ কমপ্লেক্স 39B থেকে উৎক্ষেপণ হয়েছে। ওরায়নের ট্রান্সলুনার ইনজেকশন বার্ন সফলভাবে সম্পন্ন হয়েছে। মহাকাশচারীরা এখন চাঁদের দিকে যাচ্ছেন। ১৯৭২-এর অ্যাপোলো 17-এর পর প্রথমবার মানুষ পৃথিবীর কক্ষপথ ছেড়ে গিয়েছেন। কিন্তু এই লঞ্চের আগে কি ঘটেছিল, কেন এতদিন আটকে ছিল, সেই গল্পটাও জানার দরকার। ১৭ই জানুয়ারি ২০২৬ SLS রকেট আর ওরায়ন মহাকাশযান লঞ্চ প্যাড 39B-তে নিয়ে যাওয়া হলো। ফেব্রুয়ারির শুরুতে লঞ্চের প্রস্তুতি, এতটুকু সব ঠিক, কিন্তু এর পর থেকে জিনিসগুলো ভেঙে পড়তে শুরু করল। প্রায় ২ সপ্তাহ পর প্রথম ওয়েট ড্রেস রিহার্সাল, পুরো জ্বালানি ভরার পরীক্ষা, কাউন্টডাউন অনুশীলন। সমস্যা লিকুইড হাইড্রোজেন লিক। হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে ছোট অণু, আর ফ্লাইটের জন্য প্রয়োজনীয় তাপমাত্রায় -২৫২°C এটাকে আটকে রাখা অসাধারণ কঠিন। তাই লিক একেবারে অপ্রত্যাশিতময়, কিন্তু এটা নিয়ে উড়েও যাওয়া যায় না। সিল আর গ্রাউন্ড সাপোর্ট ফিল্টার বদলাতে হলো। ব্যর্থতা নম্বর ১। দ্বিতীয় ওয়েট ড্রেস রিহার্সাল ১৯ ফেব্রুয়ারি শেষ হল। এবার অনেক ভালো, ২৬ লক্ষ লিটার লিকুইড হাইড্রোজেন অক্সিজেন লোড, 2টো কাউন্টডাউন পরীক্ষা, কোনো লিক নেই। রকেটকে উড়ানের অনুমতি দেওয়া হলো, কিন্তু পরে সব ভেস্তে গেল। পরীক্ষার পর একটা রুটিন পার্জ আর রিপ্রেশারাইজেশন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়াররা দেখলেন রকেটের উপরের স্তরে ইন্টারিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজে হিলিয়াম সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। হিলিয়াম এই রকেটের জন্য অত্যাবশ্যক, জ্বালানি ট্যাঙ্কের চাপ বজায় রাখতে, ইঞ্জিনের লাইন পরিষ্কার রাখতে। লিক মানে কোনো চালিকা শক্তি নেই। সমস্যা একটা সিল আর চেক ভালভে, কিন্তু সেটার অবস্থান এমন এক জায়গায় যেখানে লঞ্চ প্যাডে থাকা অবস্থায় পৌঁছানো সম্ভব নয়। তাই পুরো ৯৮ মিটার উঁচু রকেট স্ট্যাকটাকে ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে ফিরিয়ে নিতে হলো মেরামতের জন্য। এই বারবার লিকের সমস্যা শুধু বিরক্তিকর ছিল না, এটা একটা বড় সমস্যার লক্ষণ ছিল। আরও বেশি প্রযুক্তি মানেই ভালো নয়।
অ্যাপোলোর তুলনায় আর্টেমিসে অনেক জায়গায় কিছু ভুল হওয়ার সুযোগ বেশি, আর আমরা এটাও খুব বেশিবার ওড়াই না। নভেম্বর 67 অ্যাপোলো 4 স্যাটার্ন 5 রকেটের প্রথম ফ্লাইট। 2 বছরেরও কম সময় অ্যাপোলো 11 চাঁদে পৌঁছে গিয়েছিল। এসএলএস শেষবার উড়েছিল 2022-এ আর্টেমিস 1-এ। রেকর্ডিংয়ের সময় প্রায় 4 বছর আগে। নাসা প্রশাসক জ্যারেড আইস্যাকম্যান বলেছেন, এত জটিল একটা রকেট 3 বছরে মাত্র একবার ওড়ালে কর্মীদের দক্ষতা মূর্ছি ধরে যায়। যথেষ্ট অনুশীলন না হলে ভুল হয়। সমাধান, প্রতি 10 মাসে একটা লঞ্চ। মৃত্যুর ঝুঁকি, যে কথা নাসা এড়িয়ে গেছে। প্রযুক্তিগত সমস্যার বাইরে আরও একটা সত্যি আছে। 50 বছরেরও বেশি সময় পরে মানুষবাহী মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাচ্ছে, আর সম্প্রতি নাসা কর্তৃপক্ষ মিশন ব্যর্থতার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। সোজা বলতে মৃত্যুর সম্ভাবনা। অ্যাপোলো যুগে আমরা অজ্ঞাতের মধ্যে পা রাখছিলাম। অত্যন্ত উচ্চ ঝুঁকি ছিল, কিন্তু তখন মনে হয়েছিল সেই ঝুঁকিটুকু নেওয়া সার্থক। এখন আমরা জানি এ করা সম্ভব, তাই এই ধরনের বিপর্যয়ের সহনশীলতা অনেক কম। বাস্তবত এটাতেই মৃত্যুর ঝুঁকি, ব্যর্থতার যে ঝুঁকিটা ততটাই ছিল। বাস্তবতা হল 54 বছরের পর প্রথমবার চাঁদে যাওয়া সহজাতভাবেই একটা বিপজ্জনক চ্যালেঞ্জ। নতুন সফটওয়্যার, নতুন ঠিকাদার, এমন একটা রকেট যেটা আগে মাত্র একবার উড়েছে। আর্টেমিস 1 প্রায় নিখুঁত পরীক্ষা হলেও এমন কিছু অস্বাভাবিকতা পাওয়া গিয়েছিল যা ক্রু থাকলে বিপর্যয়কার হতো। নাসাকে রাজনৈতিক সময়সীমা মেটানোর চাপ আর যে কোনো একটা বড় দুর্ঘটনা পুরো প্রোগ্রাম শেষ করে দিতে পারে, এই দুইয়ের মাঝি ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। দুটো বাতিল লঞ্চ প্রচেষ্টার পর আর্টেমিস 1 মিশন 2022-এর 16 নভেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেল থেকে উৎক্ষেপণ হয়েছিল। এটা প্রথমবার এসএলএস রকেট আর ওরায়ন মডিউল পৃথিবীর বাইরে বেরিয়েছিল। মিশন 25 দিন 10 ঘন্টা ধরে চলল। তারপর ওরায়ন পৃথিবীতে ফিরে এলো। বড় সাফল্য, প্রমাণ হলো মানুষবাহী মহাকাশযান চাঁদে পৌঁছাতে পারে। ইউরোপিয়ান সার্ভিস মডিউল আরও এক ধাপ এগিয়ে গেল। সোলার প্যানেলে এত বেশি অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হয়েছিল যে সেটাকে সেলফি স্টিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেই ছবিতে দেখা গেছে ওরায়ন পৃথিবীর দিকে তাকিয়ে আছে। কিন্তু মিশনের পর যখন যন্ত্রপাতি পরীক্ষা করা হলো, সেখানে সমস্যাগুলো বেরিয়ে এলো। হিট শিল্ডের সমস্যা। সবচেয়ে গুরুতর সমস্যাটা ছিল ওরায়নের হিট শিল্ডে। পৃথিবীতে ফেরার সময় ঘণ্টায় 40,000 কিলোমিটার বেগে আছড়ে পড়ার পর পরীক্ষায় দেখা গেল শিল্ডের অ্যাভগট উপাদান 100-রও বেশি জায়গায় খণ্ড খণ্ড হয়ে খুলে পড়েছে। অ্যাপোলো যুগে একই উপাদান ব্যবহার হলেও এই ধরনের ক্ষতি কখনো দেখা যায়নি। এই শিল্ড দাঁড়িয়ে আছে মানুষের ভঙ্গুর শরীর আর পুনঃপ্রবেশের সময় ঘর্ষণের চরম তাপমাত্রার মাঝে, আর এই টুকরোগুলো খুলে পড়ে যাচ্ছিল। নাসার তদন্তে বের হলো পুনঃপ্রবেশের সময় তীব্র তাপে যে গ্যাস তৈরি হয় সেটা অ্যাভগট উপাদানের ভিতরে আটকে যাচ্ছিল। সাধারণত এই গ্যাস পোড়া স্তরের মধ্যে দিয়ে বের হয়, কিন্তু এই বিশেষ উপাদানে যথেষ্ট রন্ধ্রহীনতার কারণে ভিতরে চাপ বাড়তে বাড়তে শিল্ড ফেটে গিয়েছিল। যথেষ্ট ক্ষতি হলে পুরো ক্যাপসুল পড়ে যেতে পারত। ভিতরে মানুষ থাকলে বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। এই আবিষ্কারের পর নাসা একটা বিতর্কিত সিদ্ধান্ত নিল। শিল্ড নতুন করে ডিজাইন করার বদলে মহাকাশ যাত্রীদের পৃথিবীতে ফেরার পদ্ধতি বদলানো হলো। আর্টেমিস 1-এ ওরায়ন ব্যবহার করেছিল স্কিপ এন্ট্রি, ছাড়ানো পদ্ধতি। ক্যাপসুল বায়ুমণ্ডলে ঢুকে পাথর ছুঁড়ে দেওয়ার মতো ছিটকে বেরিয়ে আসে, তারপর আবার প্রবেশ করে। এই পদ্ধতি গতি কমায়, ক্রুয়ের উপর জি ফোর্স কমায়, কিন্তু স্কিপ ফেজে গ্যাস জমার কারণে হিট শিল্ডের সমস্যা আরও বাড়িয়ে দেয়। তাই আর্টেমিস 2-তে স্কিপ বাদ, সরাসরি খাড়া প্রবেশ। মহাকাশ যাত্রীদের শরীরে চাপ বেশি, কিন্তু শিল্ডের জন্য নিরাপদ। আর দীর্ঘমেয়াদে মহাকাশ যাত্রীদেরও সাময়িক কষ্ট, দীর্ঘমেয়াদী লাভ। সবচেয়ে বড় চমক, আর্টেমিস 3 আর চাঁদে নামছে না। কিন্তু এত কিছুর মধ্যেও সবচেয়ে বড় খবর এটা নয়। 9 বছর ধরে আর্টেমিস মিশনের রোডম্যাপ ছিল আর্টেমিস 1 রকেট আর মহাকাশযান চাঁদে পৌঁছাতে পারে কিনা পরীক্ষা করা, আর্টেমিস 2 মহাকাশযাত্রী যোগ করে সব সিস্টেম পরীক্ষা, চাঁদের চারপাশে ফ্লাইবাই, আর্টেমিস 3 চাঁদে অবতরণ। 9 বছর ধরে আর্টেমিস 3 ছিল সেই মহাযাত্রার মুহূর্ত যখন মানুষের পা আবার চাঁদের মাটি স্পর্শ করবে। কিন্তু ফেব্রুয়ারি 2026-এ সেই পরিকল্পনা বাতিল হয়ে গেল। আর্টেমিস 3 আর চাঁদে নামছে না। এর বদলে সেটা হবে পৃথিবীর নিম্ন কক্ষপথে 30 দিনের অল আপ সিস্টেমস টেস্ট। কারণটা হলো নিরাপত্তা আর জটিলতা। একটি স্বাধীন নিরাপত্তা প্যানেল সতর্ক করেছিল আগের পরিকল্পনায় একসাথে অনেক বেশি প্রযুক্তিগত ঝুঁকি ছিল।
চাঁদে নামতে হলে ওরায়ন ক্যাপসিউলকে প্রথমে স্পেসএক্সের স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের সাথে ডক করতে হবে। তারপর নির্দিষ্ট চন্দ্রকক্ষপথে সেই যান মহাকাশ যাত্রীদের চাঁদে নামাবে। কিন্তু স্টারশিপ একটা বিশাল যান। এটা চাঁদের দিকে রওনা হওয়ার আগে এটাকে জ্বালানি ভরতে ডজনেরও বেশি ট্যাঙ্কার ফ্লাইট লাগবে। নাসা বুঝল এতগুলো প্রথমবার একসাথে করা বুদ্ধিমানের কাজ হবে না। প্রথম ক্রিউ ডকিং, প্রথম ক্রায়োজেনিক ফিউয়েল ট্রান্সফার, প্রথম নতুন স্পেস স্যুট, সব একসাথে না। তার বদলে আর্টেমিস 3 এখন করবে ঠিক যা অ্যাপোলো 9 করেছিল 1969-এ, পৃথিবীর কাছে থেকে সব সিস্টেম পরীক্ষা চাঁদে নামার আগে। 2027-এ আর্টেমিস 3 ওরায়ন স্পেসএক্সের স্টারশিপ বা ব্লু অরিজিনের ব্লু মুন ল্যান্ডারের সাথে পৃথিবীর কক্ষপথেই রন্দেভু আর ডকিং করবে। লাইফ সাপোর্ট, যোগাযোগ, ডকিং পদ্ধতি পরীক্ষা, পৃথিবী থেকে 3,90,000 কিলোমিটার দূরে নয়, নিরাপদ দূরত্বে। মিশন পরিকল্পনায় বদলের পাশাপাশি রকেটেও বড় পরিবর্তন এসেছে। বছরের পর বছর ধরে পরিকল্পনা ছিল স্পেস লঞ্চ সিস্টেমের আরও শক্তিশালী সংস্করণ তৈরি, ব্লক 1B। এতে থাকবে একটা নতুন বিশাল আপার স্টেজ, এক্সপ্লোরেশন আপার স্টেজ বা ইউএস। কিন্তু ইউএস দেরি আর খরচ বাড়ার কারণে দীর্ঘদিন সমালোচনার মুখে। নতুন নেতৃত্বে ন্যাসা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, ইউএস বাতিল, ব্লক 1B আর ব্লক 2 আপগ্রেড বাতিল। বদলে আর্টেমিস 4 থেকে ব্যবহার হবে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের সেন্টার 5, এসএলএসের নতুন আপার স্টেজ হিসেবে। সেন্টার 5 ইতিমধ্যে ইউএল-এর ভালকান রকেটে ব্যবহার হচ্ছে। বর্তমান মোবাইল লঞ্চার 1-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে নতুন লঞ্চ অবকাঠামোর জন্য অপেক্ষা করতে হবে না। বিদ্যমান আইসিপিএস-এর তুলনায় দ্বিগুণ জ্বালানি ধারণ ক্ষমতা আর ইউএস-এর ব্যয়বহুল উন্নয়ন পরিহার। এই স্ট্যান্ডার্ডাইজড এসএলএস দিয়েই তারা আশা করছে 3 বছরের বিরতির চক্র ভেঙে প্রতি 10 মাসে একটা মিশনের লক্ষ্যে পৌঁছতে। তাহলে আমরা আসলে চাঁদে নামব কবে? এখন লক্ষ্য আর্টেমিস 4, 2028-এর শুরু। এবার অ্যাপোলোর ল্যান্ডিং সাইটের মতো নিরক্ষরেখার কাছে নয়, আর্টেমিস 4 নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। এটা চিরন্তন ছায়ার জগৎ, প্রচণ্ড প্রান্তিক। চাঁদের অক্ষ প্রায় সোজা, মাত্র 1.5 ডিগ্রি কাত। তাই সূর্য সবসময় দিগন্তে থাকে, আর কিছু গর্তে ছায়া কোটি কোটি বছর ধরে পড়েনি। এই পার্মানেন্টলি শ্যাডোড রিজিয়ন্স বা পিএসআর-এর ভেতরে তাপমাত্রা হতে পারে -240 ডিগ্রি সেলসিয়াস। এখানেই শুরু হবে 21 শতকের গোল্ড রাশ, বরফের জলের সন্ধান। এই অন্ধকার গর্তগুলো ঠান্ডার ফাঁদ হিসেবে কাজ করে। ধূমকেতু আর গ্রহাণু থেকে আসা বরফ এখানে কোটি কোটি বছর ধরে সংরক্ষিত হয়ে আছে। এটা শুধু বৈজ্ঞানিক কৌতূহল নয়, এটা কৌশলগত সম্পদ। চাঁদের জলের বরফ ভাঙলে পাওয়া যাবে অক্সিজেন শ্বাসের জন্য, আর হাইড্রোজেন রকেটের জ্বালানির জন্য। চাঁদ হয়ে উঠবে ডিপ স্পেসের পেট্রোল পাম্প, মঙ্গল গ্রহে যাওয়ার অপরিহার্য প্রথম ধাপ। আর্টেমিস 4 নিয়ে যাবে উন্নত যন্ত্রপাতির সংগ্রহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো ডাস্টার, ডাস্ট অ্যান্ড প্লাজমা এনভায়রনমেন্ট সার্ভেয়ার। চাঁদের ধুলো মানব অভিযানের অন্যতম বড় হুমকি। পৃথিবীর ধুলোর মতো গোলাকার নয়, বরং আগ্নেয় কাঁচের ছোট ধারালো টুকরো, যা সৌরবায়ুতে স্থির তড়িতাধান পেয়ে সবকিছুতে চিপকে যায়, সিল ক্ষয় করে, শ্বাসে নিলে বিষক্রিয়। ডাস্টার ম্যাপ নামের একটা ছোট স্বশাসিত রোভারে লাগানো। এই ধুলো লঞ্চারের অবতরণ বা মহাকাশচারীদের হাঁটাচলায় কেমন আচরণ করে তা পর্যবেক্ষণ করবে। ডাস্টারের পাশাপাশি থাকবে সাউথ পোল সিসমিক স্টেশন বা এসপিএসএস। এই সিসমোমিটার চাঁদের হৃদয়ের শব্দ শুনবে, মুনকুয়েক আর উল্কাপাতের কম্পন মাপবে। মহাকাশচারীরা ব্যবহার করবেন থাম্পার, নিয়ন্ত্রিত সিসমিক ওয়েভ তৈরির যন্ত্র। পায়ের নিচের মাটির গঠন ম্যাপ করবে, কোথায় বরফ লুকিয়ে আছে তার সংকেত খুঁজবে। বিশেষ আগ্রহের এলাকা শ্যাকেলটন ক্রেটার, 21 কিলোমিটার চওড়া, 4 কিলোমিটার গভীর, দেওয়াল এত খাড়া যে 30 ডিগ্রিরও বেশি ঢাল, প্রাচীন ভোলাটাইল পদার্থের নিখুঁত ফাঁদ। এই পরিবেশে কাজ করতে মহাকাশচারীদের শুধু রকেট নয়, একটা নতুন চামড়া দরকার। পরবর্তী প্রজন্মের অভিযাত্রীরা পড়বেন অ্যাক্সিয়াম এক্সট্রাভেহিকুলার মোবিলিটি ইউনিট বা AXEMU। অ্যাক্সিয়াম স্পেস আর ফ্যাশন হাউস প্রাডার সাথে মিলে তৈরি। অ্যাপোলোর A-17 স্যুটের চেয়ে বিশাল উন্নতি।
অ্যাপোলো স্যুট ছিল কুখ্যাতভাবে শক্ত, মহাকাশচারীরা প্রায় হাঁটু বা কোমর সহজে মাখাতে পারতেন না, তাই সবাই লাফিয়ে লাফিয়ে চলতেন বানি হপ করে। এক সিএমইউ ব্যবহার করে হার্ড শেল অংশ আর উন্নত কাপড়ের জয়েন্টের হাইব্রিড ডিজাইন। এর আগে কোনো চাপযুক্ত পোশাকে এতটা নড়াচড়ার স্বাধীনতা ছিল না। এই স্যুট আসলে একটা স্বয়ংসম্পূর্ণ মহাকাশযান। পিএসআরের চরম ঠান্ডায় অন্তত 2 ঘন্টা টিকতে পারবে। নোকিয়ার উন্নত 4G LTE যোগাযোগ ব্যবস্থা, ওকলির সাথে উন্নত ভাইজার সিস্টেম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষয়কারী চাঁদের ধুলো জয়েন্ট আর এয়ারলকে ঢুকতে না পারে সেই জন্য বিশেষভাবে ডিজাইন করা সিল আর উপাদান। আর্টেমিস 3-তে এই স্যুট প্রথমবার মহাকাশের প্রকৃত শূন্যতায় পরীক্ষা হবে, 2028-এর অবতরণে ভরসা রাখার আগে। এই সুন্দর বিজ্ঞানের পাশাপাশি চলছে আরেকটা মহাখেলা, ভূ রাজনীতি। খরচ বৃদ্ধি আর চাঁদে ফেরার প্রতিশ্রুতি পূরণের চাপ ছাড়াও নাসার জরুরিতার আরেকটা বড় কারণ আছে, চীনের বিশ্বাসযোগ্য প্রতিযোগিতা। বেইজিং পদ্ধতিগতভাবে একের পর এক মাইলফলক পেরিয়ে যাচ্ছে। চাঁদের দূর পাশ থেকে নমুনা ফিরিয়ে আনা, 2030 সালের মধ্যে নিজেদের মানুষবাহী অবতরণের পরিকল্পনা ঘোষণা। আমেরিকার কর্তারা স্পেস সেক্টর ক্যাপচারের আশঙ্কায় রয়েছেন। এই ধারণা যে চীন সম্পদ সমৃদ্ধ দক্ষিণ মেরুতে আগে উপস্থিতি স্থাপন করে কার্যত নিজেদের এলাকা দাবি করতে পারে, সেটা হলে মঙ্গল গ্রহ আর তার পরের জন্য নাসার পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। আর্টেমিস এখন আর শুধু বৈজ্ঞানিক মিশন নয়, এটা রেস জেতার কৌশলগত বাধ্যবাধকতা। চাঁদ শুধু একটা গন্তব্য নয়, চাঁদে যাওয়ার যাত্রা সবসময়ই ভুল আর সংশোধনের গল্প। 1969 সালে আমরা চাঁদে পৌঁছেছিলাম কারণ আমরা সময়ের বিরুদ্ধে দৌড়ে অসাধারণ ঝুঁকি নিতে রাজি ছিলাম। আজ বাজিটা আলাদা, আমরা পতাকা পোতার দৌড় দিচ্ছি না, আমরা একটা অর্থনীতি গড়ার দৌড় দিচ্ছি। সেন্টর 5-এর সাথে স্ট্যান্ডার্ডাইজড SLS, আর্টেমিস 3-এর পৃথিবী কক্ষপথে পরীক্ষা আর আর্টেমিস 4-এর গভীর বিজ্ঞান সবকিছু মিলে একটা টেকসই পুনরাবৃত্তিযোগ্য উপস্থিতির দিকে এগোচ্ছে। শুধু একজন মানুষকে চাঁদে পাঠানো ভূ রাজনৈতিক যুদ্ধ জেতার জন্য যথেষ্ট নয়। চাঁদের দক্ষিণ মেরু আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক লক্ষ্য হয়ে উঠেছে, যেখানে আমাদের পৃথিবীর ইতিহাস ছায়ায় জমে আছে, যেখানে আমাদের ভবিষ্যতের জ্বালানি অপেক্ষা করছে। 2028 পর্যন্ত পথটা হয়তো আমরা ভেবেছিলাম তার চেয়ে দীর্ঘ, কিন্তু এখন যে ভিত্তি তৈরি হচ্ছে সেটা 1 দশকের জন্য নয়, একটি শতকের জন্য। আর সেই যাত্রা শুরু হয়ে গেছে। 1 এপ্রিল 2026 সাল সন্ধে 6:35। 4 জন মহাকাশচারী এখন চাঁদের পথে, 54 বছরের নীরবতার পর। প্রযুক্তিগত ব্যর্থতা, বাজেটের টানাপোড়েন, ভূ রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও আরেকটা মুন ল্যান্ডিং দেখা হবে, বিশেষত যারা আগের বার দেখার সুযোগ পাননি।